নমস্কার, দেখছেন প্রেস কর্নার। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর এই মুহূর্তের বিগ ব্রেকিং সব থেকে বড় খবরের দিকে আমরা নজর রাখবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, বর্ধমান থেকে গ্রেফতার জৈশ-ই মোহাম্মদ জঙ্গি। কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি এই হামিদ মন্ডল, তাকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমানের রেনেসা হাউজিং এ হানা দিয়ে হামিদকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। আপনাদের জানাই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বর্ধমান থেকে গ্রেফতার জৈশ-ই মোহাম্মদ জঙ্গি। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, এটা তো অত্যাধিক বড় ষড়যন্ত্র, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। দেখো, মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, অন্যতম হত্যার ষড়যন্ত্রকারী মূলত যাকে এটা চক্রান্ত করা হয়েছিল বলে মনে করে। আমি আসলে কথা বলি না তো, সবার সাথে কথা বলি না, ফ্ল্যাটের ভেতরেই থাকি। আচ্ছা, আপনি ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমার 3C তে ফ্ল্যাট আছে, 4 তলায়। ওনারা যেটা থাকতেন, ওনারা থাকতেন তা আমার নিচে তলায় থাকতেন। আমার পাশে কোনা করলে। আমার নিচে থাকতেন। আপনার নাম? আমার নাম মৌসুমী ভট্টাচার্য। বলছি, আপনি দেখেছেন কখনো? আমি ওদের দেখেছি, মানে কি ওই দরজা একবার দুবার খোলা থাকলে ওই দেখাও, তো আমরা কথা বলতাম না, আচ্ছা সবার সাথে কথা বলি না। আচ্ছা। এরকম ঘটনা কালকে চোখের সামনে দেখলাম, অনেকজন পুলিশ এসে ধরে নিয়ে গেল, এই করলো। এগুলো শুধু চোখের দেখা। গতকাল হয়েছে জিনিসটা। গতকাল 8:30 নাগাদ আমার নাতি দুটো স্কুলে যায়, একটা নাতি একটা নাতনি। তো তখনই দেখলাম, দিয়ে তারপরে ওদেরকে খাইয়ে স্কুলে ছাড়তে গেল, দিয়ে তারপরে দেখলাম 10টা সাড়ে 10টা পর্যন্ত পুলিশগুলো ঘরে ঢুকেই ছিল সকালে। হ্যাঁ, দিয়ে তারপরে আমি ছাদে কাপড় মেলতে গেলাম, তো পুলিশগুলো দাঁড়িয়ে ছিল, আমার একটু যেতে অসুবিধা হচ্ছিল। ফ্ল্যাটের আমার না, অন্যদেরটা আমি বলতে পারবো না। মানে কত রে? তোমার অপোজিটে। হ্যাঁ, আমারটা 2D। কখনো দেখে সন্দেহ হয়েছিল কোন রকম ভাবে? সন্দেহ তো ভদ্রমহিলাকে দেখে হতোই। আচ্ছা, মানে কি কারণে মনে হয়? কী কারণে? হিন্দি মানে যে তো রোজ কথাগুলো অন্যরকম টাইপের, হিন্দি টাইপের। তারপরে ওই ব্যবসাতে যেত, কী করতো না করতো, আমাদের মতন ঘরোয়া কিছু ইয়ে না। পুলিশ কি সবাইকে নিয়ে গেছে? স্বামী স্ত্রী দুজনকে নিয়ে গেছে? আমি সেটাও দেখিনি, প্রেজেন্ট ছিলাম না। বললাম না, ঘরে যখন বন্ধ থাকি, ফ্ল্যাটে কেউ কারোর সাথে মানে তার কিছু না, যদি যেচে কেউ না বলে আমরা জানতেও পারি না। ফ্ল্যাটের এমনই নিয়ম। এই বড়টা আতঙ্ক লাগছে তো, একদিন জঙ্গি এখানে ছিল আপনার পাশে, জঙ্গির সঙ্গে রয়েছে না, আতঙ্ক লাগছে? আতঙ্ক তো লাগবেই, এটা শোনার পর থেকেই খারাপ লাগছে, ভয় লাগছে। আমরা যে আছি, আমরা তো মানে এখন ভয় পাচ্ছি যে কিভাবে বাচ্চা নিয়ে থাকবো। রেনেসা টাউনশিপ একটা এত ভালো, এখানে এত সুন্দর পরিবেশ ভেবে আমরা এসেছিলাম, আজ 10 বছর আছি। তো এরকম হঠাৎ করে যে এরকম হবে সেটা বুঝতে পারছি না, কি কারণে। আর যখন ভাড়া দেয়াই হচ্ছে, আমার মতে বলে কি, ভাড়া দিলে একটুখানি দেখে শুনে সব কিছু করে বিচার করে করে তারপরে ভাড়া বসানো উচিত। এবং হুটহাট করে এরকম করে ভাড়া দেবে বা করবে, আমি তো দেখিনি, ওই যে ভাড়া দিচ্ছে তাকেও আমি দেখিনি। আচ্ছা, বাড়ির মালিক আপনার? না, আমি তো তাকে আজ পর্যন্ত দেখিও নি। হ্যাঁ, অনেক ভাড়া আসতেন, মানে এই 2 বছর 2.5 বছর করে ভাড়া থাকতেন, এবং ভাড়া এসে 2 বছর 2.5 বছর পর চলে যেতেন সেই ভাড়া যারা থাকতেন। কবছর ধরে ভাড়া ছিল এই ফ্যামিলি 1 মাস 1.5 মাস দেখছি, আর একটু বেশি। আচ্ছা, 2-3 মাস, হ্যাঁ এরকম হলো রিসেন্ট। আপনার নাম? আমার নাম কাকলি গাঙ্গুলি। আপনারা শুনলেন, এই রেনেসা টাউনশিপ মানে যেখান থেকে, যে হাউজিং থেকে এই হামিদ মন্ডলকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে, সেখানকার যারা আবাসিকরা রয়েছেন, যারা বাসিন্দারা রয়েছেন, তারা এখন রীতিমতো আতঙ্কিত। এবং তাদের তরফ থেকে ইতিমধ্যেই যে দাবি তোলা হয়েছে, এই যে বাইরে থেকে যখন ভাড়া দেয়া হয় বা কোনো টেনেন্ট আসে, এবার সেক্ষেত্রে সেই ব্যক্তির ক্ষেত্রে বা সেই পরিবারের ক্ষেত্রে সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। কারণ এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, যারা আবাসিকরা রয়েছেন, তারা তাদের নিরাপত্তার ব্যাপারে তারা ইতিমধ্যেই তারা আশঙ্কা প্রকাশ করছেন। আমি একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, এক তো আমরা সেখানকার অর্থাৎ এই রেনেসা হাউজিং এর যে সমস্ত আবাসিক রয়েছে তাদের বক্তব্য শুনছিলাম এই মুহূর্তে, কিন্তু সব থেকে বড় যে খবর এই মুহূর্তে, তো মারাত্মক অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে এই ধৃত জৈশ-ই মোহাম্মদ জঙ্গি এই হামিদ মন্ডলের বিরুদ্ধে।
একদমই। দেখো, তুমি একটু আগে যে আবাসনের বাসিন্দাদের কথা শুনছিলে, তারা কিন্তু একটা কথা বলছিলেন যে ভাড়া কাকে দেওয়া হচ্ছে এবং ভাড়ায় যাকে রাখা হচ্ছে তার সঠিক তথ্য আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। আর সেটা খতিয়ে দেখা হচ্ছে না বলেই কিন্তু এই ধরনের আবাসনগুলোকে বেছে নিচ্ছে জঙ্গি স্লিপার সেল অথবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত যারা, তারা প্রত্যেকেই, এবং তারা সহজেই এই আবাসনগুলোতে থাকছে এবং এখান থেকে বসেই কিন্তু এই মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের মতো বৃহৎ পরিকল্পনা করতে পারছে। এবং আজকে যেটা দেখা গেল যে বেঙ্গল এসটিএফের কিন্তু অন্যতম বড় সাকসেস এটা বলা চলে, কিন্তু তার থেকেও চিন্তার বিষয় হচ্ছে যে আবাসনগুলোতে যে ভাড়ায় বাসিন্দারা থাকছে তারা আদৌ সঠিক নথি দিয়ে থাকছেন কিনা, একই সঙ্গে যে তথ্যগুলো রাখা দরকার স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে, এমনকি যারা মূলত এখানে পরিচারিকা হিসেবে কাজ করতে আসছে তাদের যে তথ্য রাখা দরকার যাবতীয় তথ্য, সেই তথ্য পুলিশ প্রশাসনের কাছে থাকছে কিনা, এটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন তুলে দিল এই হামিদ মন্ডলের গ্রেপ্তারি। দেখো সঙ্গে থাকো সায়ন্ত, আমার অপর সহকর্মী মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে সেই রেনেসা হাউজিং থেকে, যেখান থেকে এই হামিদ মন্ডলকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। আমি সরাসরি চলে যাবো মনতোষের কাছে। মনতোষ, যে ফ্ল্যাটের সামনে এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে আছো, এই ফ্ল্যাটেই এই হামিদ মন্ডল তারা থাকতেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? ওই ফ্লোরেই তো নিশ্চয়ই আরো আবাসিকরা রয়েছেন, তারা কি বলছেন? তাদেরকে দেখেছিলেন? কখনো কোনো ইন্টারাকশন হয়েছিল, কোনো কথোপকথন হয়েছিল? দেখো, যে রেনেসা আবাসনের এখানে অনেকগুলি আবাসন রয়েছে, অনেকগুলি ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে যে রোহিণী ফ্ল্যাট এবং তার ফ্ল্যাটের যে নাম্বার হচ্ছে রুম নাম্বার RH9-2B, এবং এখানেই 2-3 মাস ধরে, প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে এখানেই তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন, এমনটাই জানা যাচ্ছে হামিদ মন্ডল, যাকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে পরিবারের মোট 5 জন সদস্য ছিল, স্বামী স্ত্রী এবং 2টি ছেলে এবং তার একটি মেয়ে, এবং ছেলেটাও প্রায়শই এখানে যাতায়াত করতে, এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। তবে হামিদ মন্ডলকে তারা কিন্তু কখনো দেখেননি সেভাবে। তার স্ত্রী এখানে থাকতেন, এবং যারা স্থানীয় ফ্ল্যাটের যারা রয়েছেন, আরও অন্যান্য রুমের যারা রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন যে তার স্ত্রী এখানে থাকতেন এবং হিন্দি ভাষী ছিলেন, এবং তার কথাবার্তায় সন্দেহজনক ছিল, এমনটা কিন্তু যারা এখানে ফ্ল্যাটের আবাসনের যারা বাসিন্দা রয়েছেন তারা জানাচ্ছেন। এবং যদিও সেভাবে তারা কখনো বিষয়টি দেখেননি, কিন্তু হিন্দি ভাষী ছিল, সেই জন্য কারোর সঙ্গে সেভাবে কথা হতো না। কারণ এখানে আরও যারা থাকেন তারা কিন্তু বেশিরভাগই তারা বাংলা ভাষায় কথা বলেন, তারা বাঙালি, কিন্তু হিন্দি ভাষী একজন এখানে রয়েছেন, তার সঙ্গে সেভাবে কথা হতো না। তিনি জানিয়েছিলেন এখানে যে তিনি কলকাতায় কোনো একটি জায়গায় তার ব্যবসা আছে, সেই এবং তিনি এখান থেকে যাতায়াত করেন, এমনটাই কিন্তু যারা ফ্ল্যাটের আবাসনে যারা রয়েছেন তারা জানাচ্ছেন। তবে হিন্দি ভাষী হওয়ার জন্য, যেমনটা তোমার আগেও জানাচ্ছিলাম, যে সেভাবে কিন্তু কোনো কথা হতো না, সেভাবে দেখা হতো না। এবং যেটা জানা যাচ্ছে যে এই ফ্ল্যাটটি কিন্তু ভাড়া নিয়েছেন 2 থেকে আড়াই মাস আগে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন, এবং সেই থেকে তিনি এখানেই তার পরিবার নিয়ে থাকতেন। এবং গতকাল সকালে পুলিশ এসটিএফ এখানে আসে, এবং আসার পরে দীর্ঘক্ষণ তাদের জেরা করে, এমনটাই জানা গেছে, এবং রাতে এখান থেকে তাদেরকে একজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, এমনটাই কিন্তু যারা স্থানীয় তারা জানাচ্ছেন। এবং এই ঘটনার পর থেকে কিন্তু যে আবাসনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা, এবং তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এই গোটা ঘটনার পরে, বিষয়টি সামনে আসার পরে। এবং বেঙ্গল এসটিএফ যখন গতকাল রাতে এখান থেকে তাদের নিয়ে যায়, সেই সময় কিন্তু যারা স্থানীয় ছিলেন তারা কিন্তু সেভাবে বিষয়টি নজরে আসেনি, কারণ কেউ জানেন না। প্রশ্ন উঠে আসছে, যার ওনারশিপ রয়েছে, মানে যিনি এই ফ্ল্যাটের মালিক বা মালকিন, যার নাম আমরা নেম প্লেটেও দেখতে পাচ্ছিলাম একটু আগে, তাদের সঙ্গে কোনো, তাদের যে প্রতিবেশীরা তারা যোগাযোগ করতে পেরেছেন সেই মহিলাকে, কখনো যার নামে এই ফ্ল্যাট যে নেম প্লেট আমরা দেখতে পাচ্ছি তাকে সেখানে কখনো দেখা গিয়েছে? কি জানা যাচ্ছে এখনো? প্রতিবেশীরা, মানে আশপাশে যারা থাকেন, সেম ফ্লোরেই তো অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, তারা কি বলছেন? দেখো, তারা যেটা জানাচ্ছেন যে এই ফ্ল্যাটটি এবং আরও আরেকটি ফ্ল্যাট, এখানে এই ফ্ল্যাটটি দুটি ফ্ল্যাট রয়েছে, যেমন এখানে লেখা রয়েছে একতা মেহরা নামে, এরকম এনার 2টি ফ্ল্যাট রয়েছে, এবং 2টি ফ্ল্যাটই ভাড়া দেন, এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। এবং তারা যদিও সেভাবে বিষয়টি কখনো খোঁজ খবর নিয়ে দেখেনি, যে স্বাভাবিকভাবেই ভাড়া আসে ভাড়া যায়, কিন্তু এই 2 মাস আগে যিনি ভাড়া নিয়েছেন, তারপরে এমন একজন ব্যক্তি যিনি ভাড়া নিয়েছেন। দাদা, আপনি কি এখানে থাকেন? না, আমি ওনাদের ব্যাপারে কিছু জানি না। ওনারা 1 মাস হয়নি এসছে, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এখন সন্দেহ হচ্ছে দেখে? আমি কি করে জানবো? আচ্ছা, না, আমি তো আমার এই তো 10-15 দিন হলো এসছে। আচ্ছা, কোনো কথা হয়নি কোনো বিষয়ে? আমার স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে তার সঙ্গে তিনি বলছেন কখনো দেখেননি, বা 1 মাস হয়েছে সদ্য তিনি ভাড়াতে এসেছেন। মনতোষ, আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি একটু নজর রাখো। এদিকে যার নাম উঠে আসছে, অর্থাৎ এই ধৃত জঙ্গি হামিদ মন্ডল, কে এই হামিদ মন্ডল?
হাওড়ার পিলখানার বাসিন্দা বলে জানা যাচ্ছে এই ধৃত জঙ্গি হামিদ মণ্ডল। তার কাজ হাওড়ার গেঞ্জি কারখানায় কাজ করতো এই হামিদ মণ্ডল। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাব। সুজয়, এই হামিদ মণ্ডল যাকে যে ধৃত জঙ্গি তার সম্পর্কে আর কি জানা যাচ্ছে? কতদিন আগে সে বর্ধমানে গিয়েছিল? কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি এই হামিদ মণ্ডল এতদিন থেকে কোথায় আত্মগোপন করেছিল? কি ছিল, কি জানা যাচ্ছে এই হামিদ মণ্ডল সম্পর্কে? আর দেখো, লরেন্স বিষ্ণই গ্যাংয়ের নাম আমরা শুনেছি, যারা মূলত কন্ট্রাক্ট কিলিংয়ের কাজ বা টার্গেট টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের কন্ট্রাক্টে নাশকতামূলক কাজও করে থাকে, তোলাবাজির কাজও করে থাকে। ঠিক সেই রকমই এই ভাট গোষ্ঠীর কথা যেটা বলা হচ্ছে, এটা মূলত পাকিস্তানের একটা সংগঠন যারা জঙ্গি কার্যকলাপ থেকে শুরু করে তোলাবাজি, কন্ট্রাক্ট কিলিং এই ধরনের কাজ করে থাকে। সেই সংগঠনটাই গত কয়েক বছর ধরে কাশ্মীরে মাথাচাড়া দিয়েছে, তারা কাশ্মীরে ধীরে ধীরে সংগঠন বিস্তার করছে। তাদেরই এবার বঙ্গ সংস্করণ পাওয়া গেল, যাকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে। বঙ্গ সংস্করণ এর দায়িত্ব ছিল মূলত পূর্ব ভারতে নিজেদের সংগঠনে জাল বিস্তার করা। এই ছেলেটি যাকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি সন্দেহে, তার দায়িত্ব ছিল মগজ ধোলাই এবং সংগঠনের কাজ বিস্তারের ক্ষেত্রে কেউ বা কারা যখন এ রাজ্যে বা পূর্ব ভারতের কোনো জায়গায় যাবে তাকে তার সব রকম বন্দোবস্ত করা। খুব ছিমছাম সাদামাটা দেখতে হলো এর মস্তিষ্ক যে কতটা ভয়ঙ্কর তার তাজ্জব বনে গিয়েছেন এসটিএফ এর গোয়েন্দারা। তার কারণ যেভাবে তার কাছে সূক্ষ্ম সূক্ষ্ম তথ্য রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কিত শুধু তথ্য নয়, আরো অনেক ভিআইপি সংক্রান্ত তথ্য তার কাছে রয়েছে। প্রশ্ন এখানে যে সে কেন তার কাছে এই ধরনের তথ্য থাকবে? হাওড়ার পিলখানার বাসিন্দা এই ব্যক্তি, তার বাবা গেঞ্জির কারখানায় কাজ করে, সেও তার বাবার সঙ্গেই গেঞ্জির কারখানায় কাজ করে এবং গত 2 থেকে 3 মাস হলো সে বর্ধমানে গিয়েছে। প্রশ্ন এখানে, রাজ্যে ক্ষমতায় নতুন সরকার এসছে 2 থেকে 3 মাস, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, সেই সময়কালটাও মিলে যাচ্ছে 2 থেকে 3 মাস। তাহলে কি কোনো রকমভাবে নিজের অবস্থান বদলে বর্ধমানের এইরকম একটা আবাসনের থেকে সেইখানে কোনো পরিকল্পনা করছিল, সেইখানে বসে ছক করছিল, যে কারণেই তাকে তার অবস্থান বদন পিলখানায় থেকে হয়তো এই কাজটা করা সম্ভব হচ্ছিল না, কোনোভাবে সে তার নিজের কাজটা করতে পারছিল না। আর যেহেতু টার্গেট করছিল সে কোনো রকমভাবে শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত নানা তথ্য তার কাছে পাওয়া গিয়েছে, সেই কারণেই কি বর্ধমানকে চুজ করে নেওয়া, বর্ধমানকে বেছে নেওয়া, সেইটা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে। এবং এই রেনেসা হাউসিং কিন্তু বর্ধমান একদম হাইওয়ের ধারে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিভিন্ন গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন, এবং বর্ধমান থেকেও তার গতিবিধি হয়েছে। তাহলে কি কোনো রকমভাবে এই সাজ্জাদ ভাট গোষ্ঠী, এই যাকে গ্রেফতার করা হয়েছে, তার মাধ্যমে কোনো পরিকল্পনা করার জন্যই তাকে নির্দিষ্ট জায়গা এবং টার্গেট বেছে দিয়েছিল, যে একটু লোকচক্ষুর আড়ালে, নিজের বাড়ির আড়ালে কাজের সূত্র দেখিয়ে এলাকার বাইরে থেকে সে তার জাল এবং পরিকল্পনাকে বাস্তব রূপায়ণ করার জন্য এই কাজটি করছিল? রাজ্য এসটিএফ এর এটা বড় সাফল্য, তার কারণ এই রকম একটি ভয়ঙ্কর সংগঠনের একজন বঙ্গ সংস্করণ, যে এ রাজ্যের মাথা ছিল, এ রাজ্যের দায়িত্বে ছিল, তাকে গ্রেফতার করা। এই সাজ্জাদ ভাট গোষ্ঠী কিন্তু জঙ্গি সংগঠন থেকেও ভয়ঙ্কর একটা সংগঠন, তার কারণ তারা শুধু জঙ্গি কার্যকলাপই করে না, তারা কন্ট্রাক্ট নিয়ে বিভিন্ন কাজ করে। তারা ঠিক অনুপ্রাণিত কিন্তু লরেন্স বিষ্ণই গ্যাংয়ের সঙ্গে। এর আগে লরেন্স বিষ্ণই গ্যাং সম্পর্কে আমরা নানা তথ্য পেয়েছি। পাকিস্তানে এই সংগঠনটা কিন্তু বিষ্ণই গ্যাংকে কপি করে তারা একই কার্যকলাপ করে থাকে। ফলে তার এই বঙ্গ সংস্করণের গ্রেফতার এবং তাকে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার অবশ্যই একটা বড়সড় সাফল্য, যে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনো রকম টার্গেট করছিল, সেই টার্গেটটা, সেই খবর বেঙ্গল এসটিএফ জানতে পেরে একদম তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করে ফেলা। এবং এই গ্রেফতার করে ফেলা শুধুমাত্র যেহেতু সে মূল দায়িত্বে ছিল সে নয়, তার সঙ্গে সঙ্গে এই নেটওয়ার্কের জাল কোথায় কোথায় বিস্তার করেছে সেটাও পাওয়া সম্ভব বলে তদন্তকারীরা আশাবাদী। তার কারণ প্রচুর ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে, মোবাইল এবং টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড অ্যাপ যেগুলি রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতো। ফলে এবং তা শুধু তাই নয়, এই যে যাকে গ্রেফতার করা হয়েছে সে কিন্তু পাক হ্যান্ডলার হিসেবেও কাজ করত। আইএসআই এর সঙ্গে অ্যাক্টিভলি যোগাযোগ পাওয়া গিয়েছে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে অ্যাক্টিভলি যোগাযোগ পাওয়া গিয়েছে।
ফলে সেই জায়গা থেকে তদন্তকারীরা ভাবছেন যে এই পরিকল্পনার, ভয়ঙ্কর পরিকল্পনার পেছনে কি পাকিস্তানের এই গুপ্তচর সংস্থারও হাত রয়েছে বা তাদেরও যোগ রয়েছে। যেভাবে এই ভাট গ্যাংকে তারা কার্যত পৃষ্ঠপোষকতার কাজ করছিল, এই ভাট গ্যাংয়ের পেছনেও কিন্তু আইএসআই এর হাত রয়েছে। আর এই যাকে গ্রেফতার করেছে তার সঙ্গে আইএসআই এর হ্যান্ডলার বা আইএসআইদের সঙ্গে যোগাযোগ পাওয়া গিয়েছে। ফলে একটা এই এর মাধ্যমে একটা পাকযোগ এবং একটা বৃহত্তর পরিকল্পনা এবং ষড়যন্ত্রকে বাস্তব রূপ দেওয়ার আমরা দেখতে পাচ্ছি, সেই তথ্য প্রমাণ সামনে আসছে। আজকে গ্রেফতার করা হয়েছে, আজকেই বর্ধমান আদালতে পেশ করে তাকে কলকাতায় যে এসটিএফ এর দপ্তর সেখানে নিয়ে এসে জেরা করা হবে এবং তাদের একেবারে আমাদের সেই জিজ্ঞাসাবাদের দিকে নজর থাকবে। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। তুমি একটু এই ডিটেলসের দিকে নজর রাখো, সঙ্গে থাকো। আমার অপর সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, এখানে একাধিক তথ্য যেমন সুজয় এবং তার আগে মনতোষ আমাদের সামনে তুলে ধরছিল যে সুপ্রিয় দেখো, এক হচ্ছে সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর এই জঙ্গি হামিদ মণ্ডল, জয়শি মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সে, এবং শুধুমাত্র তাই নয়, সুজয় অত্যন্ত ইম্পর্টেন্ট দুটো ইনফরমেশন আমাদের সামনে তুলে নিয়ে আসলো। এক, আইএসআই হ্যান্ডেলার হিসেবে কাজ করতো এই হামিদ মণ্ডল। দ্বিতীয়ত, এমনকি সে পাকিস্তানেও ট্রেনিং নিতে গিয়েছিল। সুপ্রিয়, দেখো, এই হামিদ মণ্ডল তাকে বর্ধমানের এই যে কমপ্লেক্স বা হাউজিং, সেই হাউজিংয়ের ভেতরে যে ফ্ল্যাট থেকে এসটিএফের এটিএস অর্থাৎ নাশকতা দমন শাখার গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। এখনও পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা যে বিষয়গুলো জানতে পেরেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, এই হামিদ মণ্ডল সে মন্তেশ্বরের বাসিন্দা। যদিও এই সমস্ত প্রাথমিক তথ্য সবটাই কিন্তু যাচাই করছেন তদন্তকারীরা, কারণ এই যে হামিদ মণ্ডল নাম, এটাও তার আসল নাম কিনা বা এই নাম ব্যবহার করে তিনি এখানে থাকছিলেন কিনা সেটাও কিন্তু যাচাই করছে তদন্তকারী। একটু জানতে চাইবো, এই হামিদ মণ্ডল এ আসলে বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা, কিন্তু হাওড়ার পিলখানায় থাকতো এবং তারপর মাস 2-3 হলো গিয়ে রেনেসা হাউসিং এ সে শেল্টার নিয়েছিল, মানে সেখানে সে ভাড়া নিয়েছিল। একদমই মাস 2-3 বলতে আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে, যে একেবারে নির্বাচনের পর, ভোটের পর, এ রাজ্যের ভোটের পরেই কিন্তু সে হাওড়া থেকে চলে যায় বর্ধমানে এবং সেখানে গিয়ে এই যে রেনেসা হাউজিং, সেই হাউজিংয়ের ভেতরে থাকা একটি ফ্ল্যাটে থাকতে শুরু করে। এবং যে বিষয়টা আমরা আরও এসটিএফ সূত্রে জানতে পারছি সম্প্রতি, যে গত কয়েকদিন যাবৎ এই ইনপুট পাওয়ার পর রাজ্য পুলিশের যারা গোয়েন্দারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গাতে এই হামিদ মণ্ডল বা এই সন্দেহভাজন জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করে এবং অবশেষে এই হামিদ মণ্ডল তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। এসটিএফের যে এটিএস শাখা রয়েছে সেই এটিএস শাখার গোয়েন্দারা, তাকে আজকে আদালতে পেশ করা হবে। এবং এখানে যেটা তাৎপর্যপূর্ণ, যে মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কিত বেশ কিছু তথ্য বা বেশ কিছু এভিডেন্স কিন্তু এই হামিদ মণ্ডলের কাছ থেকে বা তার কাছ থেকে যে মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে সেখান থেকে পাওয়া গেছে। আর সেখান থেকেই কিন্তু যে বিষয়টা বড়সড় প্রশ্ন আকারে সামনে উঠে আসছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর উপরে কোনো রকম হামলার পরিকল্পনা ছিল এই হামিদ মণ্ডল বা সে যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত? কারণ সাজ্জাদ ভাট গ্রুপের সদস্য, এমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। আর এই সাজ্জাদ ভাট সে কিন্তু জৈশি মোহাম্মদের হ্যান্ডেলার হিসাবে কাজ করে। আর সেখান থেকে কিন্তু যেটা বলা যেতে পারে, এই হামিদ মণ্ডল তার সঙ্গেও কিন্তু জৈশ যোগ রয়েছে। অর্থাৎ এই ধরনের এই যে ঘটনা বা এই হামলা বা রাজ্যে থাকা এখানকার বিভিন্ন, আরও যেটা জানা যাচ্ছে যে কলকাতা সহ আশপাশের বিভিন্ন জায়গার বেশ কিছু ধর্মীয় স্থানের ছবি এমনকি ম্যাপ তার কাছ থেকে পাওয়া গেছে। কি কারণে তার কাছে ছিল, কি উদ্দেশ্য ছিল, মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কিত তথ্য কেন তার কাছ থেকে পাওয়া যাচ্ছে, তো কোনো রকম বড়সড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে শুধু কি এই হামিদ মণ্ডল সে একা, নাকি তার সঙ্গে সহযোগী হিসাবে আরও কেউ বা কারা রয়েছেন? কারণ সেটাই কিন্তু স্বাভাবিক, কারণ একজনের পক্ষে এত বড় নাশকতা যদি থেকেই থাকে তাহলে সেটা ঘটানো সম্ভব না। তারকে আরও কেউ বা কারা বিভিন্নভাবে সহযোগিতা করছিলেন, তারা কোথায় কি অবস্থাতে বা কতটা সক্রিয় অবস্থাতে রয়েছে সেগুলোও কিন্তু এখন তল্লাশির মধ্যে দিয়ে বা এই হামিদ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আর কিছু সময় পরেই এই হামিদ মণ্ডল তাকে বর্ধমান আদালতে পেশ করা হবে, তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে এসটিএফ এর তরফ থেকে এবং সেই আবেদন মঞ্জুর হলেই তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এসটিএফ এর গোয়েন্দারা। সম্প্রীতি, একেবারেই আমাদের নজর থাকছে সেদিকে। আমরা একবার শুনে নেব, আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন এনএসসি কর্তা তথা বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলছেন শোনাই একবার। দেখুন, মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি সিস্টেমটা রয়েছে তাতে নিঃসন্দেহে সন্ত্রাসবাদীদের জন্য চ্যালেঞ্জ, কিন্তু এই যে আঘাত করার বা এই চক্রান্তগুলো, যে অন্তর্ঘাত করার যে চক্রান্তগুলো, এগুলো আমাদের সমূল্যে বিনষ্ট করতে হবে। এবং এতে কোনো সন্দেহ নেই, যেরকম ভাবে
সন্ত্রাসবাদীদের কাজের ধরন বদলাচ্ছে, আরো আধুনিক টেকনোলজির সাহায্য নিচ্ছে বা উন্নত মানের পরিকল্পনা, তার জন্য আমাদের পুলিশ বিভাগকে, এসটিএফ কে আমাদের আরো উন্নতি করতে হবে। তার জন্য মডার্নাইজেশনের কাজ চলছে, ব্যাপক পরিমাণে চলছে। তো আমি নিশ্চিত যে কিছুদিনের মধ্যে আপনারা আরো রেজাল্ট দেখতে পাবেন এবং এই ষড়যন্ত্রগুলো আমরা বারবার নির্মূল করে দেবো, বিনষ্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বিভিন্ন তথ্য উঠে আসছে এই জঙ্গি হামিদ মণ্ডলকে নিয়ে। একের পর এক তথ্য উঠে আসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে এই ধৃত হামিদ মণ্ডলের বিরুদ্ধে। বর্ধমান থেকে গ্রেফতার জৈশ ই মোহাম্মদ গোষ্ঠীর সদস্য, কাশ্মীরের সজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর সদস্য এই হামিদ মণ্ডল, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা বলে এখনো পর্যন্ত খবর রয়েছে। হাওড়ার পিলখানায় থাকতো, গেঞ্জি কারখানায় কাজ করত এবং তারপর নির্বাচনের ঠিক পর গিয়ে এই বর্ধমানে যে রেনেসা হাউজিং সেখানে ভাড়া নিয়েছিল এই হামিদ মণ্ডল। এবং আরো ডিটেলস আপনাদের সামনে আমরা তুলে ধরবো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা।